নমস্কার বন্ধুরা, আজকে দুটি হোমিওপ্যাথি ঔষধের সম্বন্ধে আলোচনা করব। কেমন প্রকৃতির ঠান্ডা কাশি জ্বর থাকলে আপনার ব্রায়োনিকে ব্যবহার করবেন, কেমন প্রকৃতির ঠান্ডা কাশি জ্বর থাকলে আপনার জেলিসিমামকে ব্যবহার করবেন, অর্থাৎ কেমন প্রকৃতির লক্ষণ বা সিমটম দেখে ব্যবহার করা উচিত ব্রায়োনিয়া, আর কেমন প্রকৃতির লক্ষণ বা সিমটম দেখে ব্যবহার করা উচিত জেলিসিমাম। অবশ্যই করে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে নরেন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী প্রথম কথা, দ্বিতীয় কথা এবং তৃতীয় কথা এবং চতুর্থ কথা, অর্থাৎ এই ওষুধগুলো ব্যবহার করার যে পদ্ধতি, সমস্ত কিছু এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা অনেকেই কিন্তু নরেন বন্দ্যোপাধ্যায়ের বই পাননি বাজারে, আবার কেউ কেউ পেয়েছেন। তো বন্ধুরা, আজকে এই নরেন বন্দ্যোপাধ্যায়ের বই থেকে উদ্ধৃত যে সমস্ত সিমটম দেখে ব্রায়োনিকে ব্যবহার করা হয়, যে সিমটম দেখে জেলিসিমামকে ব্যবহার করা হয়, সমস্ত কিছু বোর্ডের মাধ্যমে এখানে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এর পার্থক্য আপনারা বুঝতে পারবেন ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখলে। অবশ্যই করে জেনে রাখা উচিত ওষুধের সিমটম বা পার্থক্য, তবে কিন্তু আপনি সঠিকভাবে ওষুধকে নির্বাচন করতে পারবেন। আসুন বন্ধুরা, আপনারা অনেক জায়গায় অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন। যত শিখবেন, আমার কাছ থেকে হোক অন্য কারোর কাছ থেকে হোক, যত শিখবেন তত কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়বে, আর সেই অভিজ্ঞতা বাড়িতে বসে কাজে লাগাবেন। বন্ধুরা চলুন, আমার এই গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল দুটো ওষুধের পার্থক্য বা ব্যবহারের পদ্ধতি জানাবো। অবশ্যই করে আমাকে সাপোর্ট করবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে বন্ধুদের বেশি করে শেয়ার করবেন, আর একটা করে লাইক করবেন। লাইক করলে কি হয়, ভিডিও তৈরির উৎসাহ বাড়ে। যদি মনে হয় যে আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল কিছু আপনাদেরকে দিতে চলেছে বা আপনাদের কাজে লাগছে, অবশ্যই করে লাইক করবেন। আসুন, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ব্রায়োনিয়া, বাম পাশে আমি লিখে নিয়েছি যে ব্রায়োনিয়া, আর ডান সাইডে এখানে লিখে নিয়েছি আমি জেলিসিমাম। এবার আসি নরেন বন্দ্যোপাধ্যায়ের প্রথম কথা অনুযায়ী ব্রায়োনিয়ার সিমটম। নড়াচড়ায় বৃদ্ধি, চুপ করে পড়ে থাকলে আরাম। ব্রায়োনিয়ার যে মেন বা বিশেষ সিমটম, দেখবেন যদি শুয়ে থাকে সে কিন্তু খুব ভালো থাকে, কিন্তু চলাচল করলে সে কিন্তু ভীষণ কষ্ট পায়, নড়াচড়ায় কষ্ট পায়, কারো চেঁচামেচি সে সহ্য করতে পারে না। কোনো বাচ্চা যখন অসুস্থ হয়, সে কারো কোলে যেতে চায় না, চোখ বুজে শুয়ে থাকতে চায়। চোখ খুললেই তার অস্বস্তি, তার গায়ে কেউ হাত দিক, মানে নড়াচড়ায় এত কষ্ট বা এত অস্বস্তি মনে করে যে তার গায়ে কেউ হাত দিক, সে সেটা চায় না। ব্রায়োনিয়ার দ্বিতীয় কথা, আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান। দেখতে পাচ্ছেন ব্রায়োনিয়ার দ্বিতীয় কথা, আক্রান্ত স্থান বা বেদনাযুক্ত স্থান চেপে ধরলে খুব উপশম হয়। কোনো জায়গায় ব্যথাও হয়েছে, সেখানে চেপে রাখলে, মুঠো করে রাখলে তবে আরাম হয়। যেমন ধরুন, কাশতে গেলে যদি ডান বুকে ব্যথা লাগে, যদি নিঃশ্বাস নিতে গেলে ডান বুকে ব্যথা লাগে, তাহলে সেখানে আমরা ব্রায়োনিয়া ব্যবহার করে থাকি। কিন্তু দেখবেন যখন কাশতে কাশতে বুকে হাত দিচ্ছে, বুকটা চেপে রেখে কাশছে, এটা তো আপনাকে বুঝে নিতে হবে যে কাশতে গেলে কষ্ট হয় বলে সে বুকে হাত দিচ্ছে, চেপে রাখলে উপশম হয় বলে সে বুকে হাত দিচ্ছে, তাহলে সেখানে তো আপনার ব্রায়োনিয়া প্রয়োগ করা উচিত। ওই জন্যে যেখানে ব্যথা পায়, বেদনাযুক্ত স্থান, আক্রান্ত স্থান, এতটা ব্যথা সত্ত্বেও সেখানে চেপে রাখলে কিন্তু আরাম হয়, উপশম হয়। এটা হচ্ছে ব্রায়োনিয়ার দ্বিতীয় কথা। ব্রায়োনিয়ার তৃতীয় কথা, ক্ষুব্ধ হলে অসুস্থ বোধ করে বা রোগের বৃদ্ধি হয়। রেগে গেলে, ক্ষুব্ধ হয়ে গেলে আরো তার অসুস্থতা বোধ বেশি হয়, রোগ বৃদ্ধি হয়ে যায়। কারোর সঙ্গে একটু যদি রাগারাগি বা মনোমালিন্য হয়, সেখানে তার রোগ বা রোগের পরিস্থিতি বেড়ে যায়। ওই জন্য একা থাকতে চায়, একঘেয়েমি টাইপের, সর্বদা সে চোখ বুঝে পড়ে থাকতে চায়, একদম নিথর হয়ে, কোনো অস্থিরতা নেই, কারণ শুয়ে থাকলে সে খুব ভালো থাকে। এরকম যদি কোনো সিমটম থাকে, তাহলে সেখানে কিন্তু ব্রায়োনিয়া আপনার ক্ষেত্রে মন্ত্রপথ কাজ করে। এবার আসি বন্ধুরা ব্রায়োনিয়ার চতুর্থ কথা, স্ট্রৈচিক ঝিল্লির শুষ্কতা বা প্রবল পিপাসা। ব্রায়োনিয়ার প্রচুর পরিমাণে পিপাসা থাকে। ব্রায়োনিয়া ভিতরটা এতটা পরিমাণে শুকনো হয়ে যায়, যার জন্য প্রচুর পরিমাণে পিপাসা বোধ হয়। ভিতরটা এতটা পরিমাণে শুকে যায়, টেনে যায়, যে গলা শুকনো হয়ে যায়। ভিতরের যে অর্গানগুলো আছে খুব দ্রুততার সঙ্গে শুকে যায়, কিন্তু বাইরেরটা ভেজা থাকে, যেমন ঘাম প্রচুর পরিমাণে হয়, কিন্তু ভিতরটা প্রচুর পরিমাণে শুকে যায়। ওই জন্য দেখবেন কোষ্ঠকাঠিন্য, মল, প্রচুর পরিমাণে জল পিপাসা, এইসব লক্ষণগুলো কিন্তু দেখা যায়। কিন্তু এর একটা ব্যতিক্রম আছে, এতটা পরিমাণে জল পিপাসা সত্ত্বেও সে অনেকক্ষণ অন্তর কিন্তু জল পান করে এবং প্রচুর পরিমাণে জল পান করে, ঘন ঘন জল পান করে না। কেন? শুয়ে থাকলে আরাম, শুয়ে আছে,
আরাম বোধ করছে, কিন্তু প্রচুর পরিমাণে পিপাসা। সে জল যে খেতে যাবে তাতেই তার কষ্ট। কিন্তু যদি কখনো অনেকক্ষণ পর্যন্ত ওঠে, সে এক ঘায়ে প্রচুর পরিমাণে জল সেবন করে, তাহলে ব্রাইনার পিপাসার লক্ষণ কি না অনেকক্ষণ অন্তর অনেকটা পরিমাণে জল সেবন করে। কেন না ঘন ঘন জল সেবন করতে যাবে যে তাকে উঠতে হবে, সেখানেই তার কষ্ট, সেখানেই তার অস্বস্তি। এইরকম যদি কাউকে দেখেন যে একটানা প্রচুর পরিমাণে সে জল পিপাসায় জলপান করছে, তাহলে তখন ব্রাইনিয়ার তার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করে। তাহলে নরেন বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথা এবং চতুর্থ কথা জানলেন ব্রাইনের ক্ষেত্রে। এবারে আসি জেলসিমামের ক্ষেত্রে। জেলসিমাম তদ্রূপ একই, শুয়ে থাকলে আরাম, কিন্তু তার লক্ষণ কিন্তু আলাদা। সব শোয়াটা বা সব বিশ্রামটা কিন্তু একই নয়। এই জেলসিমামের জন্য যে শুয়ে আছে সে কিন্তু দুর্বলতাজনিত কারণে, তার পাটা ভারী, পক্ষাঘাতজনিত কারণে সে শুয়ে আছে। ভীষণ দুর্বলতা, কম্পন অনুভূত করে, শরীরটা থরথর থরথর করে কাঁপতে থাকে। আপনারা জানেন যে নার্ভের দুর্বলতার ক্ষেত্রে আমরা যেহেতু জেলসিমামকে ব্যবহার করি, তাহলে বুঝতে পারছেন যে দুর্বলতার জন্য কিন্তু সে শুয়ে থাকে। আর ব্রাইনিয়া অস্বস্তি থেকে বাঁচতে, কষ্ট থেকে বাঁচতে সে কিন্তু চুপ করে শুয়ে থাকে। তাহলে দুটোর পার্থক্য কিন্তু বুঝতে পারছেন। তাহলে আসুন যে জেলসিমামের প্রথম কথা হচ্ছে পক্ষাঘাত সদৃশ দুর্বলতা বা ভারবোধ, পক্ষাঘাতজনিত কারণে পায়ের দুর্বলতা, শরীরটার মধ্যে কোনো প্রকার শক্তি নেই, হাঁটতে অনিচ্ছা, ওই জন্য সে কিন্তু পক্ষাঘাত সদৃশ দুর্বলতা এইরকম ধরনের, পাটা ভীষণ ভার, এই জন্য কারণে কিন্তু সে শুয়ে থাকতেই পছন্দ করে বা শুয়ে থাকে, তার দুর্বলতার জন্য শুয়ে থাকে। তার সঙ্গে ভারবোধ মানে পাটা ভারী ভাব, সেটা জেলসিমামের বিশেষ লক্ষণ, শরীরটা ভারী ভাব, সেটা জেলসিমামের বিশেষ লক্ষণ। কিন্তু তন্দ্রাচ্ছন্নতা, ঘুমন্ত ভাব, অর্ধ জেগে থাকা ভাব, সম্পূর্ণ নিদ্রা নয়, দুর্বলতার জন্য সে শুয়ে আছে, সেখানে কিন্তু জেলসিমাম সেবন করতে হয়। বন্ধুরা, জেলসিমামের যে দ্বিতীয় কথা, অঙ্গ প্রত্যঙ্গের অসংযতা বা কম্পন ভাব। একটু আগে বলেছি আমি যে অঙ্গ প্রত্যঙ্গের অসংযতা, অসাড় ভাব, যেন বল নেই, শক্তি নেই, সঙ্গে কম্পন ভাব, থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে, বাইরে থেকে অনুভূত করা যায়। রোগীকে জিজ্ঞাসা করলে রোগী বলে, রোগীকে দেখলেই বোঝা যায় বৃদ্ধের মতো অবস্থাপ্রাপ্ত, কম্পন অনুভূত হচ্ছে, সেখানে কিন্তু জেলসিমাম দারুণভাবে কাজ করবে। বন্ধুরা, জেলসিমামের তৃতীয় কথা, উত্তেজনা বা দুঃসংবাদজনিত কারণে অসুস্থ। আমরা সেখানে ইগনেশিয়া, ফসফরাস, এইসব হোমিওপ্যাথি ওষুধগুলো কিন্তু ব্যবহার করে থাকি। কিন্তু না বন্ধুরা, যদি এইরকম দুর্বলতাজনিত কারণে শরীরে অসাড় ভাব, একটু উত্তেজনা বা ঝগড়াঝাঁটি, রাগারাগি করলে তার রোগ প্রবল হয়ে পড়ে, রোগ প্রবণতা বৃদ্ধি পায়, তাহলে সেখানে কিন্তু জেলসিমাম ব্যবহার করতে হয়। বন্ধুরা, এবারে আসি জেলসিমামের শেষ কথা বা চতুর্থ কথা, তৃষ্ণাহীনতা ও শীতকাতরতা। ব্রাইনেতে প্রচুর পরিমাণে পিপাসা, জেলসিমামে কোনো প্রকার পিপাসা নেই। কখনো একটু পিপাসা লাগে যখনই ঘাম হয়, জ্বর ছেড়ে যাওয়ার উপক্রম হয়, সামান্য পরিমাণে ঘাম হয়ে জ্বরটা ছেড়ে যেতে চায়, তখনই অল্প বিস্তর তার পিপাসা লাগে। সে জল পান না করলেও চলে। তাহলে দুটো ওষুধের পার্থক্য বুঝতে পারছেন। তাহলে ব্রাইনিয়াতে রোগ থেকে স্বস্তি পেতে শুয়ে থাকে, আর জেলসিমামে শুয়ে থাকে কি দুর্বলতা থেকে স্বস্তি পেতে, দুর্বলতার জন্য, কারণ তার নড়াচড়ার মতো ক্ষমতা নেই বলে সে শুয়ে থাকে। তাহলে দুটো শুয়ে যাওয়ার মধ্যে পার্থক্যটা নিশ্চয় বুঝতে পারলেন। শেষ একটা খুব দারুণ একটা পয়েন্ট বলছি, এই যে কষ্টে চোখ বুজে বন্ধ করে শুয়ে থাকে, ব্রাইনেতে কষ্ট থেকে লাঘব পেতে একদম চোখ বন্ধ করে শুয়ে থাকে, আলো যেন না তার চোখের সামনে জ্বলে, মাথা তুললেই ভারী, শুয়ে পড়লেই আরাম। ব্রাইনার রোগী দেখবেন খাটে শুয়ে আছে, রোগ থেকে মুক্তি পেতে খাটে শুয়ে আছে, চোখ বুজে শুয়ে আছে, একদম চোখ চেপে শুয়ে আছে, সামনে যে আলো তরাসটা যেন না লাগে, আলো নিবেদিত বলে, অন্ধকার ঘরে থাকতে তার খুব ভালো লাগে। আর ব্রাইনিয়ায় অর্ধ নিবৃত, চোখটা যেন দেখবেন এরকম মাতালের মতো চোখটা এরকম ঝুলে আছে। চোখ ঝুলে পড়ার লক্ষণটা কিন্তু জেলিফিয়ামের বিশেষ একটা সিমটম। যারা এই জেলিফিয়ামের রোগী হন তারা দেখবেন অর্ধনির্দিত চক্ষু, ঘুমায় যে অর্ধনির্দিত, দুর্বলের জন্য এরকম ভাবে যেন মৃত ব্যক্তির মধ্যে এরকম অর্ধনির্দিত হয়ে শুয়ে তার শান্তিটাকে মেটায়, কারণ সে দুর্বলতায় ভুগছে। যে কোনো ব্যক্তি দেখবেন যদি এরকম চোখের পাতা ঝুলে যায়, আপনার কাছে এসছে, ডাক্তারবাবু আমার আমার না খুব কষ্ট হচ্ছে, কি যে করি, তখন দেখবেন সে জেলিফিয়ামের রোগী হয়ে গেছে একদম।
সে যে আপনার কাছে এসেছে তার দুর্বলতা নিচে এরকম ডানা ঝুলে আছে। একটা মানুষ তাগড়া হয়ে দাঁড়িয়ে থাকবে, তার অস্বস্তির কথা বলবে, সেটা ঠিক, কিন্তু দেখবে এরকম ডানা ঝুলে আছে আর এরকম হয়ে আসছে যেন এখন শুতে পারলে বাঁচছে সে, এই তখন দেখবেন যে এটা জেলসিমামের রুগী হয়ে গেছে। এই দিকগুলোকে একটু খেয়াল করবেন। তাহলে এতে পিপাসা থাকে প্রচুর পরিমাণে, কিন্তু অনেকক্ষণ অন্তর জলপান করে, অধিক পরিমাণে একসঙ্গে অধিক পরিমাণে জলপান করে, আর এতে কোনো প্রকার তৃষ্ণা থাকে না। এতে শীতকাতরতা সবসময়ের জন্য পোশাক ঢাকা দেওয়ার চেষ্টা করে, কারণ প্রচুর পরিমাণে দুর্বলতা থাকে, তার মধ্যে শারীরিক টেম্পারেচার থাকে না, এই জন্য শীতে সে কষ্ট পায় আর এ গরমে কষ্ট পায়। এর ভিতরটা শুকে যায়, ব্রায়নের ভিতরটা শুকে যায়, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম থাকে। আর জেলসিমামে দেখবেন বাইরেরটা শুকিয়ে যায় দুর্বলতাজনিত কারণে। যখন একজন নার্ভের রুগী হয়ে পড়ে, শীতকাতর ব্যক্তি হয়, সামান্য ঠান্ডা বাতাস তার অসহ্য হয়, তখন কিন্তু দেখবেন যে কাঠ পড়ার মতো শুকে যায়, চোখটা এরকম ঝুলে পড়ে। এইসব লক্ষণ আপনারা হয়তো, ভিডিওটা আপনাদের শুনতে খুব খারাপ লাগছে জানি না, তো যারা একটু জেনে গেছেন তাদের খারাপ লাগবে, কিন্তু যারা মোটে কিছু জানেন না তাদের নিশ্চয়ই ভালো লাগবে, জানি না। তো কতটা আপনাদেরকে উপহার হিসেবে তুলে দিতে পারছি আপনারা কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন যদি ভালো লাগে। আর যদি বোঝানোর ক্ষেত্রে কোনো ভুলচুক থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। দেখুন, সবাই সব জানে, সবার শিক্ষা সমান এমনটা কোনো কথা নয়। অনেক উচ্চশিক্ষিত মানুষ ভালোভাবে কথা বলতে পারে না, বোঝাতে গেলে তার ভুল হতে পারে। আর নিজে গুণে নিজের বন্ধু ভেবে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা। আর সত্যি যদি ভালো লাগে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে বন্ধুদের মধ্যেও বেশি করে ছড়িয়ে দিন। হোমিওপ্যাথির প্রসার হোক, প্রচার হোক, সবাই উপকার পাক, সবাই কিছু জানুক। ভালো থাকবেন সবাই, নমস্কার।